সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে চীন রাশিয়া যুদ্ধ বিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। এদিকে ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন। অপরদিকে একটি ফোন কল করব, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে। আরও থাকছে যেই শর্তে নির্বাচনে রাজি হলেন জেলেনস্কি। এবং সবশেষে থাকছে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, আলবানিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতা কক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধ বিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল মঙ্গলবার 9 ডিসেম্বর রাতে। জাপান এই তথ্য নিশ্চিত করেছে, খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে 4টি চীনা J-16 যুদ্ধ বিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। মন্ত্রণালয় জানায়, জাপান সাগরে একই সঙ্গে রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি Su-30 যুদ্ধ বিমান উড়ছিল। রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবেই আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজিমি আজ বুধবার সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবেই আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কোইজিমি আরও জানান, জাপানে যুদ্ধবিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট 8 ঘণ্টা ধরে চলে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, 7টি রাশিয়া ও 2টি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ও চীনের টহলরত 4টি বোমারু বিমানের সঙ্গে পরে 4টি চীনা যুদ্ধ বিমান যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝে মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। গত রবিবার জাপান বলেছে, আগের দিন চীনা বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন করা যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করেছে। তবে বেইজিং এ অভিযোগ নিশ্চিত করেছে। চীনের এসব সামরিক তৎপরতা এমন এক সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ানে চীনা সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, তাহলে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে চীন ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর যৌথ লাইভ ফায়ার অনুশীলনও চালিয়েছে। এদিকে ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন। রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিপর্যয়মুখী ইউক্রেন সেনাবাহিনীতে পলায়ন ও অনুপস্থিতির সংখ্যা নজিরবিহীনভাবে বেড়েছে। হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো এড়াতে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছেন, এমনই সংকটজনক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রত্যক্ষ অভিজ্ঞতায়। কিয়েভের 36 বছর বয়সী অফিসকর্মী তিমো থাই ছদ্মনাম আল জাজিরাকে জানান, তাকে জোরপূর্বক সেনাবাহিনীতে তোলার পর দুবার সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালাতে হয়েছে। তার হাতে এখনও দাগ রয়েছে সেই কাঁটাতারের, যেটি ভেঙে পালিয়েছিলেন 6 মাস আগে। তিমোথাইর অভিযোগ, তাকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তা ছিল পুরোপুরি আনুষ্ঠানিকতা, বাস্তব যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত থেকে গেছেন তিনি। তার ভাষ্য, ওরা জানেই না আমার প্রথম আক্রমণেই মারা যাব, কোনো বাস্তব প্রশিক্ষণই নেই। তার মতে প্রশিক্ষকরা বন্দী রাখার দিকে বেশি মনোযোগী ছিলেন, প্রশিক্ষণের থেকে পলায়ন ঠেকানোতেই তাদের সময় যেত। তিমোথাই বলেন, তার বিরুদ্ধে এখনো পলায়নের অভিযোগও আনা হয়নি, কারণ আধা দেশই পালিয়ে বেড়াচ্ছে এবং কর্তৃপক্ষের পক্ষে সবাইকে খুঁজে ধরা সম্ভব হচ্ছে না। ইউক্রেন প্রসিকিউটররা গত অক্টোবরে জানিয়েছিলেন, 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রায় 2,35,000 সেনাবাহিনী সদস্য দায়িত্ব থেকে অনুপস্থিত হয়েছেন এবং 54,000 সৈন্য সরাসরি পলায়ন করেছেন। এর বেশিরভাগই গত বছরই হয়েছে।
2024 সেপ্টেম্বর থেকে 2025 সেপ্টেম্বর পর্যন্ত 1,76,000 অনুপস্থিতি ও 25,000 পলায়নের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার বিশেষজ্ঞরা মতে যুদ্ধের টানাপোড়েন এবং মনোবল ভাঙনের কঠোর ইঙ্গিত। স্টর্ম ট্রুপসের শীর্ষ কমান্ডার ভ্যালেন্টিন মানকো বলেন, রাশিয়াতেও এত অনুপস্থিতি নেই। এই সংকট ইউক্রেনের সামরিক দুরবস্থাকে আরও জটিল করছে। নভেম্বর মাসেই রাশিয়া পূর্ব ইউক্রেনের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে এবং মার্কিন মধ্যস্থতায় চলা শান্তি আলোচনাও স্তম্ভিত হয়ে আছে। মানকোর মতে প্রতি মাসে প্রায় 30,000 সৈন্য সংগ্রহ করতে পারলেও ইউনিটগুলো স্বাভাবিক রাখতে মাসে কমপক্ষে 70,000 জনবল প্রয়োজন। আইন অনুযায়ী ইউনিট থেকে 24 ঘন্টা অনুপস্থিত থাকলে সৈন্যকে পলাতক ঘোষণা করা যায়। এই অপরাধে 5 থেকে 12 বছর জেল হতে পারে। কর্তৃপক্ষকে না জানিয়ে অনুপস্থিতির শাস্তি সর্বোচ্চ 10 বছর। তবু অনেকে মনে করেন জেলই যুদ্ধক্ষেত্রের থেকে সহজ। ইউক্রেনের প্রাক্তন ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগোর রোমানেনকো বলেন, অনেকে ভাবে কারাগার যুদ্ধক্ষেত্রের থেকে সহজ। তিনি পলাতক এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য কঠোরতর আইন ও শাস্তির দাবি করে আসছেন। পালিয়ে আবার ফিরেও আসছেন অনেকে। 2023 সালের নভেম্বর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির প্রথমবার পলায়নকারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এতে প্রায় 30,000 সৈন্য শাস্তি ছাড়া ইউনিটে ফিরে এসেছেন। দক্ষিণ ইউক্রেনের একটি সামরিক ইউনিটের একজন মানববিজ্ঞানী জানেন, সব পলায়নের কারণ ভয় নয়। অনেকে কমান্ডারের অবহেলা, ছুটি না দেওয়া বা অসুস্থ আত্মীয়কে দেখতে না দেওয়া বা ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করার কারণেও পলায়ন করেন। সেনা পুলিশ জনবল সংকটে ভুগছে। আদালতেও হাজার হাজার মামলা জমে আছে। ফলে পলাতক ধরার বড় মাধ্যম হচ্ছে কনস্ক্রিপশন প্যাট্রোল। এর মাধ্যমে জনসমাবেশে গিয়ে তরুণ পুরুষদের নথিপত্র যাচাই করেন কর্মকর্তারা। অনেকে ঘুষ দিয়ে রক্ষা পান, কেউ বা গাড়ির রেজিস্ট্রেশন বা ট্রাফিক জরিমানা থেকে শনাক্ত হয়ে ধরা পড়েন, যেমনটা হয়েছিল তিমোথাইয়ের ক্ষেত্রে। যারা পালিয়ে যাচ্ছেন তারা সমাজে ফিরেও গিয়েও শান্তি পাচ্ছেন না। ব্যাপারটির ব্যাখ্যা তিমোথাইয়ের বর্ণনায় স্পষ্ট। পালিয়ে বানানোয় তিমোথাইকে খিত বা অদেশপ্রেমিক বলছেন তার অনেক আত্মীয় বন্ধু, কেউ কেউ সম্পর্কই ছিন্ন করেছেন। যুদ্ধাহত সাবেক সেনাবাহিনী সদস্য এভজেন গালাসিয়ক বলেন, ওদের ভোটাধিকার বা পেনশনও পাওয়া উচিত নয়। রাশিয়ার অগ্রগতিকে কিভাবে প্রভাবিত করবে তা এখন দেশের বড় রাজনৈতিক ও কৌশলিক মুখে জনবল সংকট, মনোবল ভাঙন ও পলায়নের এই ঢেউ ইউক্রেনের সামরিক ক্ষমতা প্রশ্নের সম্মুখীন করেছে। অপরদিকে একটি ফোন কল করব, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে। বুধবার 10 ডিসেম্বর থাইল্যান্ড এবং কম্বোডিয়াকে অপরকে বন্ডা সীমান্তে আক্রমণে নাগরিককে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে এবং জুলাইয়ে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনরুদ্ধার করতে তাকে একটি ফোন করতে হবে। রয়টার্স বলছে, সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ এশিয়ার এই দুই দেশ আছে অপরকে দোষ দিয়েছে। কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনা দ্বৈতিক গণসমাধানের ব্যাপারে এখনো মতবিরোধে রয়েছে। এদিকে মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। আরও যোগ করেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের এক টপ সিজম উপদেষ্টা রয়টার্সকে জানিয়েছেন, তার দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পেনসিলভেনিয়াতে এক সমাবেশে বক্তৃতা দিতে ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন এই সংঘর্ষের বিষয়ে মন্তব্য করার আগে পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে তার সহায়তার দাবি করেন। আমাকে কম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষের কথা বলতে খারাপ লাগছে। আজ তারা যুদ্ধ করছে, কিন্তু তা থামাতে আগামীকাল আমাকে একটি ফোন কল করতে হবে। আর কে বলতে পারে যে আমি একটি ফোন কল করব এবং দুটি অত্যন্ত শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধ বন্ধ করবে, ট্রাম্প বলেন। এদিকে ট্রাম্পের আবারও হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কম্বোডিয়ার গণপাত্র সংবাদ মুখপাত্র পেন বোনা বলেন, নমপেনের অবস্থান একই রয়েছে, তারা শুধুমাত্র শান্তি চায়। থাই সরকারের এক সংবাদ মুখপাত্র বলেন, তিনি জানেন না যে প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কিনা, কারণ তিনি সংসদে ছিলেন। প্রতিবেদন আরো বলা হয়েছে, থাইল্যান্ডের সেনাবাহিনী বলেছে বুধবার সকালে কম্বোডিয়ার বাহিনী সোরা BM-21 রকেট সুরিন জেলার ফানম ডংরাক হাসপাতালের কাছে পড়ে, যার ফলে রোগী ও কর্মচারীকে আশ্রয়স্থলে সরানো হয়েছে। এটি বলেছে বিতর্কিত প্রিয়াই বিহার মন্দির কমপ্লেক্সের কাছাকাছি অন্যান্য বন্দর সীমান্ত ড্রোন ও রকেট ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সামরিক বাহিনী জানায়, থাইল্যান্ড পোরসাদ বন্দরে অক্রাইস্ট আক্রমণ চালানোর জন্য কামান ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। বাতামবাং প্রদেশে বেসামরিক আবাসনে মর্টার ছোড়া হয়েছে এবং থাই F-16 যুদ্ধ বিমান কম্বোডিয়ার আকাশসীমা প্রবেশ করা ছাড়াও বেসামরিক এলাকায় বোমা ফেলেছে। আরও থাকছে, যে সত্যে নির্বাচনে রাজি হলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, যদি অংশীদাররা নিরাপত্তার গ্যারান্টি দেন তাহলে ইউক্রেন নির্বাচনের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, কিয়েভ নির্বাচন এড়াতে যুদ্ধকে ব্যবহার করছে। তার এমন দাবির পরেই এই সিদ্ধান্তের কথা জানালেন। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে সামরিক জারি হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির 5 বছরের মেয়াদ 2024 মে মাসে শেষ হওয়ার কথা। ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি আইন পরিবর্তনের জন্য প্রস্তাব তৈরি করতে বলবেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সাহায্যে ভোটের শিরোপত্র নিশ্চিত করা গেলে আগামী 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নির্বাচনের শিরোপত্র নিশ্চিত করতে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে একযোগে সাহায্য করার অনুরোধ করেন। জেলেনস্কি আরও স্পষ্ট করেন, ইউক্রেনের নির্বাচনের বিষয়টি আমি মনে করি প্রথমত এবং প্রধানত আমাদের জনগণের উপর নির্ভর করে। আমাদের অংশীদারদের প্রতি সমস্ত সম্মান রেখেও এটি ইউক্রেনের জনগণের প্রশ্ন, অন্য কোনো দেশের মানুষের নয়। ক্ষমতা আঁকড়ে ধরে থাকা বা তার ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে থাকার ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন, এই ধারণা পুরোপুরি অযৌক্তিক। 2019 সালে নির্বাচনে 73% ভোটে জয়ী হন জেলেনস্কি।
এবং সবশেষে থাকছে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল আলবানিজ। 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েল গাজার বর্বর আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের স্থল ও আকাশপথের হামলায় এই পর্যন্ত নিহত হয়েছে 70,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি। গাজার এই বর্বরতার পিছনে দায়ী অনেক রাষ্ট্র, তাদের সহযোগিতায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, এমনটাই বলেছেন জাতিসংঘের বিশেষ কানার বিদেশি দূত এক ফ্রান্সেসকা আলবানিজ। সোমবার সামাজিক মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, দোহা ফোরামে আমি ইসরায়েলি গণহত্যার বর্বরতার নিন্দা করেছি, যা অনেক রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে। এ সময় তিনি গণহত্যা বন্ধের এই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যেসব রাষ্ট্র বহুমাত্রিকতার অবশিষ্টাংশ ফেরত রাখতে চায় তাদের দ্রুত একটি নতুন জোট গড়ে তুলতে হবে। একই সঙ্গে নিপীড়িতদের কোণঠাসা করতে সত্যিকারের অর্থে ঐক্যবদ্ধ জোট হিসেবে দাঁড়াতে হবে। গাজায় গণহত্যা একটি সমাবিষ্ট অপরাধ নামে 2023-এর অক্টোবরে প্রতিবেদন প্রকাশ করেন ফ্রান্সিসকা আলবানিজ। তাতে প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় রাষ্ট্রগুলি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছে। শুধু তাই নয়, বস্তুগত সহায়তা, কূটনৈতিক সুরক্ষা এবং কিছু ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ ছিল তাদের। এই যুদ্ধে হতাহত ছাড়াও গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল, সাথে বাস্তুচ্যুত করেছে লাখো বাসিন্দাকে। এদিকে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে সাউথ আফ্রিকা। সেই মামলায় অভিযুক্ত হয় ইসরায়েল। যদিও এবছরের 14 ডিসেম্বর 3 দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয় গাজায়, কিন্তু সেই চুক্তি মূলত কাগজে কলমেই রয়ে গেছে, কারণ যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিনই সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির প্রথম 50 দিনের পুরোটা সময় জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছেন 357 জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতি